ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিএস স্টুডিও। গল্পের জগতে আপনাদেরকে স্বাগত। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি। ভূতের গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলি ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব আমাদের শ্রোতারাও সমস্ত রকম কুসংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন। আমাদের আজকের নিবেদন পরশুরামের লেখা ভূষণ্ডির মাঠে। আশা করছি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু হচ্ছে আজকের গল্প পরশুরামের লেখা ভূষণ্ডির মাঠে। শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি, কয়েক ঘর প্রজা। ইহাতেই স্বাচ্ছন্দ্যে সংসার চলিয়া যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখিয়েছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়া হয়েছিল তাহা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তার স্ত্রী নৃত্যকালীর বয়স আন্দাজ 25। আটোসাটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তাহার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজিয়া পাইত না। সামান্য খুঁটিনাটি লইয়া স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিত। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরাইয়া যাইত। কিন্তু নৃত্যকালের রসনা একবার ছুটিতে আরম্ভ করিলে সহজে নিরস্ত হইত না। প্রতিবারে শিবুরই পরাজয় ঘটিত। স্ত্রীকে বশে রাখিতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেরো, মিনিমুখ প্রভৃতি আখ্যা দিয়েছিল। ঘরে বাইরে এইরূপে লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালীর গুজব শুনিল তাহার স্বামীর চরিত্র দোষ ঘটিয়াছে। সেদিনকার বচসা চরমে পৌঁছাল। নৃত্যকালীর ঝাঁটা শিবুর পৃষ্ঠে স্পর্শ করিল। শিবু বেচারা ক্রোধে ক্ষোভে কষ্টে চোখের জল রোধ করিয়া কোনো মতে রাত কাটাইয়া পরদিন ভোর 6টার ট্রেনে কলিকাতা যাত্রা করিল। শিয়ালদহ হইতে সোজা কালীঘাটে গিয়া শিবু নানা উপাচারে 5 টাকার পূজা দিয়া মানত করিল। হে মা কালী, মাগিকে ওলা উঠোই টেনে নাও মা, আমি জোড়া পাঁটা নৈবেদ্যি দেব। আজ যে বরদাস্ত হয় না, একটা সুরাহ করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। মাগির ছেলে পুলে হলো না, সেটাও তো দেখতে হবে। দোহাই মা। মন্দির হইতে ফিরিয়া শিবু বড় 1 ঠোঙা তেলে ভাজা খাবার, আতসের দই এবং আতসের অমৃতি খাইল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখিয়া সন্ধ্যাবেলা বিডেন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা
ডেভিল জলযোগ করিল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখিয়া ভোরে পেনেটি ফিরিয়া গেল। মা কালী কিন্তু উল্টা বুঝিয়েছিলেন। বাড়ি আসিয়াই শিবুর ভেদবমি আরম্ভ হইল। ডাক্তার আসিল, কবিরাজ আসিল, ফলে কিছুই হইল না। 8 ঘণ্টা রোগে ভুগিয়া স্ত্রীকে পায়ে ধরিয়া কাঁদাইয়া শিবু ইহলোক পরিত্যাগ করিল। গ্রামে আর মন টিকিল না। শিবু সেই রাতেই গঙ্গা পার হইল। পেনেটির আর পার কন্যগড়। সেখান হইতে উত্তরমুখ হইয়া ক্রমে রিষ্টা, শ্রীরামপুর, বৈদ্যবাড়ির হাট, চাঁপাদানির চটকল ছাড়াইয়া আরো 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছিল। মাঠটি বহু দূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়, কোথাও গর্ত, কোথাও মাটির ঢিপি, মাঝে মাঝে আশ শ্যাওড়া, ঘেঁটু, বুনো ওল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবু বড়ই পছন্দ হইল। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার এক পাশে একটা লম্বা তাল গাছ সোজা হইয়া উঠিয়াছে, আর একদিকে একটা ন্যাড়া বেল গাছ ত্রিভঙ্গ হইয়া দাঁড়াইয়া আছে। শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হইয়া বাস করিতে লাগিল। যাহারা স্পিরিচুয়ালিজম বা প্রেততত্ত্বের খবর রাখেন না, তাহাদিগকে ব্যাপারটা সংক্ষেপে বুঝাইয়া দিতেছি। মানুষ মরিলে ভূত হয়, ইহা সকলেই শুনিয়াছেন। কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কি রূপে? প্রকৃত তথ্য এই, নাস্তিকদের আত্মা নাই। তাহারা মরিলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হয়। সাহেবদের মধ্যে যাহারা আস্তিক, তাহাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নাই। তাহারা মৃত্যুর পর ভূত হইয়া প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন, তথায় কল্পবাসের পর তাহাদের শেষ বিচার হয়। রায় বাহির হইলে কতকগুলি ভূত অন্তত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অন্তত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূত অবস্থায় তাহা অনেকটা কমিয়া যায়। বিলাতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুমে ছাড়িতে পারেন না। যাহারা সেন্স দেখিয়াছেন তাহারা জানেন বিলাতি ভূত নামানো কি রকম কঠিন কাজ। হিন্দুর জন্য অন্যরূপ বন্দোবস্ত, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, তৃষা, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরিলে প্রথমে ভূত হয় এবং যত্রতত্র স্বাধীনভাবে বাস করিতে পারে। আবশ্যক মত ইহলোকের সঙ্গে কারবারও করতে পারে। এটা একটা মস্ত সুবিধা। কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেউ কেউ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেউ বা 10-20 বৎসর পর, কেউ বা 2-3 শতাব্দী পরে। ভূতেদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হইয়া সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হইবার সুবিধা আছে। কিন্তু যাহাদের ভাগ্যক্রমে কাশী লাভ হয়, অথবা নেপালের পশুপতিনাথ বা রথের উপর বামন দর্শন ঘটে, কিংবা যাহারা সকৃত পাপের বোঝা ঋষিকেশের উপর চাপাইয়া নিশ্চিত হইতে পারেন, তাহাদের পুনর্জন্ম নবদ্বীপে একেবারেই মুক্তি।
2-3 মাস কাটিয়া গিয়াছে। শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম দিন কতক নতুন স্থানে নতুন অবস্থায় বেশ আনন্দে কাটিয়াছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা থাকে। মেজাজটা যতই বদ হোক, নৃত্যর একটা আন্তরিক টান ছিল। শিবু এখন তাহা হারে হারে অনুভব করিতেছে। একবার ভাবিল, দূর হোক, না হয় পেনেটিতেই আড্ডা গাঁড়ি। তারপর মনে হইল, লোকে বলিবে বেটা ভূত হইয়াও স্থির আঁচল ঝাড়িতে পারি নাই। না, এইখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখিতে হইবে। ফাল্গুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের উপর দিয়া দক্ষিণা হাওয়া ঝিরঝির করিয়া বহিতেছে। সূর্যদেব জলে হাবুডুবু খাইয়া এইমাত্র তলাইয়া গিয়েছেন। ঘেঁটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরিয়া গিয়াছে। শিবুর বেলগাছে নতুন পাতা গজাইয়াছে। দূরে আকন্দ ঝোপে গোটাকত পাকা ফল ফট করিয়া ফাটিয়া গেল। একরাশ তুলোর আঁশ হাওয়ায় উড়িয়া মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করিয়া শিবুর গায়ে পড়িতে লাগিল। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করিয়া উড়িয়া গেল। একটা কালো গুবরে পোকা হুড়ুর করিয়া শিবুকে প্রদক্ষিণ করিতে লাগিল। আদুরে বাবলা গাছে একজোড়া দাঁড়কাক বসিয়া আছে। কাক গলায় সুরসুরি দিতেছে। কাকিনী চোখ মুদিয়া গদ গদ স্বরে মাঝে মাঝে করিতেছে। একটা কটকটে ব্যাং সদ্য ঘুম হইতা উঠিয়া গুটি গুটি পা ফেলিয়া বেলগাছের কৌটোর হইতে বাহিরে আসিল এবং শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মেলিয়া টিটকারি দিয়া উঠিল। একদল ঝিঁঝি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর বাঁধিতেছিল। এতক্ষণে সংগঠত ঠিক হওয়ার সমস্বরে বিড়ি করা উঠিল। শিবুর যদিও রক্ত মাংসের শরীর নাই, কিন্তু মরিলেও স্বভাব যাইবে কোথা। শিবুর মনটা খাঁ খাঁ করিতে লাগিল। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হইয়া ধরাক ধরাক করিতে লাগিল। মনে পড়িল ভূষণ্ডির মাঠের প্রান্তস্থিত পিটুলের বিলের ধারে শেওড়া গাছে একটি পেতনি বাস করে। শিবু তাহাকে অনেকবার সন্ধ্যাবেলা পলহাতে মাছ ধরিতে দেখিয়াছে। তার আপাদমস্তক ঘেরাটোপা দিয়া ঢাকা। একবার সে ঢাকা খুলিয়া শিবুর দিকে চাহিয়া লজ্জায় জিভ কাটিয়াছিল। পেতনির বয়স হইয়াছে, কারণ তাহার গাল একটু তোবড়াই আছে এবং সামনের দুটো দাঁত নাই। তাহার সঙ্গে ঠাট্টা চলিতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়িয়াছিল। সে একটা গামছা পরিয়া আর একটা গামছা মাথায় দিয়া এলো চুলে বকের মতো লম্বা পা ফেলিয়া হাতের হাঁড়ি হইতে গোবর গোলা জল ছড়াইয়া ছড়াইয়া চলিয়া যায়। তাহার বয়স তেমন বেশি বোধ হয় না। শিবু একবার রসিকতার চেষ্টা করিয়াছিল, কিন্তু শাঁকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাচ করিয়া উঠে। অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয়। শিবুর মন সবচেয়ে হরণ করিয়াছে এক ডাকিনী। ভূষণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরিবামুনির পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে, তাহাতেই সে অল্পদিন হইল আশ্রয় লইয়াছে।
শিবু তাহাকে শুধু একবার দেখিয়াছে এবং দেখিয়াই মজিয়াছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়া রোয়াক ঝাঁট দিতেছিল। পরনে সাদা থান। শিবুকে দেখিয়া নিমেষের তরে ঘোমটা সরাইয়া ফিক করিয়া হাসিয়াই সে হাওয়ার সঙ্গে মিলাইয়া যায়। কি দাঁত, কি মুখ, কি রং! নৃত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটি দীর্ঘশ্বাস ছাড়িয়া গান ধরিল। আহা, শ্রীরাধিকে চন্দ্রাবলি, কারে রেখে কারে ফেলি। সহসা প্রান্তর প্রকম্পিত করিয়া নিকটবর্তী তালগাছের মাথা হইতে তীব্র কণ্ঠে শব্দ করিল। अरे बजुआ के बहिनिया बगल के बेटिया केकरा से शादिया हो, केकरा से शादिया हो। শিবু চমকাইয়া উঠিয়া ডাকিল। তাল গাছে কে রে? উত্তর আসিল, कारिया पीड़ित बा। কেলে ভূত, নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, ক্যাকলাসের মতো একটি জীবাত্মা সরাক করিয়া তালগাছের মাথা হইতে নামিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, गोर लगी धर्म देव जी। জিতে রাহো বেটা, একটু তামাক খাওয়াতে পারিস? ছিলাম বা। তামাকই নেই তা ছিলিম, জোগাড় কর না। প্রেত ঊর্ধ্বে উঠিল এবং অল্পক্ষণ মধ্যে বৈদ্যবাটির বাজার হইতে তামাকটিকা কালিকা আনিয়া আগ সুগইলা শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাটার উপর কলিকা বসাইয়া টান দিতে দিতে বলিল, তারপর এলি কবে? তোর হালচাল সব বল। কারিয়া পীরেত যে ইতিহাস বলিল তার সারমর্ম এই। তাহার বাড়ি ছিল ছাপড়াচিলা। দেশে এককালে তাহার জরু, গরু, জমি, জেরাত সবই ছিল। তার স্ত্রী মুংরি অত্যন্ত মুখরা এবং বদমেজাজি। বনিবানাও কখনো হইত না। একদিন প্রতিবেশী ভজু আর ভগ্নিতে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে বিষম ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে একঘা লাঠি কষাইয়া স্বামী দেশ ছাড়িয়া কলকাতায় চলিয়া আসে। সে আজ ৩০ বছর কথা। কিছুদিন পর সংবাদ আসে যে মুংরি বসন্ত রোগে মরিয়াছে। স্বামী আর দেশে ফিরিল না, বিবাহ করিল না, নানা স্থানে চাকরি করিয়া অবশেষে চাপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বৎসর মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন পূর্বে একটি লোহার কড়ি হাফিজ অর্থাৎ কপিকলে উত্তোলন করিবার সময় তার মাথায় চোট লাগে। তারপর ১ মাস হাসপাতালে শয্যাশায়ী হইয়া থাকে। সম্প্রতি পঞ্চতত্ত্ব প্রান্ত হইয়া প্রেত রূপে এই তালগাছে বিরাজ করিতেছে। শিবু একটা লম্বা টান মারিয়া কলিকাটি কারিয়া পীরেতকে দিবার উপক্রম করিতেছিল। এমন সময় মাটির ভিতর হইতে ভাঙা কাঁসরের মতো আওয়াজ আসিল। ভায়া, কলকাতায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাজা ছিল তাহা হইতে খানকতক ইট খসিয়া গেল এবং ফাঁকের ভিতর হইতে হামাগুড়ি দিয়া একটি মূর্তি বাহির হইল। স্থূল খর্বদেহ, থেলো হুঁকার খোলের উপর একজোড়া পাকা গোঁফ গজাইয়া যে এই রকম হয় সেই প্রকার মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুঁটি দিয়া মির্জাই, পরনে ধুতি, পায়ের তলায় চটি। আগন্তুক শিবুর হাত হইতে কলিকাটি লইয়া বলিলেন,
ব্রাহ্মণ, দণ্ডবত হই। কিছু সম্পত্তি ছিল, এইখানে পোঁতা আছে, তাই যোগ কি হয়েছে আগলাচ্ছি। বেশি কিছু নয়, ওই 2-500। সব বন্ধুকই তমসুক দাদা, ইস্টাসর কাগজে লেখা, নগদ সিসকা একটিও পাবে না। খবরদার ওদিকে নজর দিও না, হাতে হাত করি পড়বে। থু থু। শিবুর মেঘদূত একটু আদ্র জানা ছিল, সসম্ভ্রমে জিজ্ঞেস করিল, যক্ষ মশাই, আপনি কি কালিদাসের? যক্ষ ভাইরা ভাই, কালিদাস আমার মাস্তুতো শালিকে বিয়ে করে। ছকড়া হিজলিতে নিমকির গোমস্তা ছিল, অনেকদিন মারা গেছে। তুমি তার নাম জানলে কিসে? হ্যাঁ, আপনার এখানে কতদিন আগমন হয়েছে? আমার আগমন? আমি বলে গিয়ে 3.5 বছর এখানে আছি। কত এলো গেল দেখলুম, কত আরো গেল তাও দেখলুম। আরে তুমি তো সেদিন এলে, কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3 বার হোঁচট খেয়ে গাছে উঠলে, সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে দেখছি, বেশ বেশ। কালো হাতে শিখতে যদি চাও তো আমার সাগরেদ হও দাদা। ওই এখন আওয়াজটা যদিও একটু খোনা হয়ে গেছে, তবুও মরা হাতে লাখ টাকা। মশাই, ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞেস করতে পারে কি? বিলক্ষণ। আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস রিডসে, হাল সাকি নেই 5-এর মধ্যে, সাবেক পেশা দারোগাগিরি, এলাকার হিজড়ে ইস্তক ভদ্রেশ্বর। জর্জটি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর, ভারী ভালোবাসতো আমাকে। মুল্লুকের শাসনটা আমার তামামাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। মশাইয়ের পদবী বাড়ি কি? যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, সব শক্তি কপালে হয় রে দাদা। ঘর সংসার তো সবই ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডার। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লিক, কোম্পানির ফৌজদারি নিজামত আদালত, যার হাটের মুঠোর মধ্যে। আমারই পিঠে দিল কিনা 1 গাছ চেলা কাঠ কষিয়ে, তারপরেই পালালো বাপের বাড়ি। 324 দাঁড়ায় ফেলতুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লুম না। কিন্তু যাবে কোথা? গুরু আছেন, ধর্ম আছেন। 47 জনের মরকে মাগি ফৌত হলো। সংসার ধর্ম আরে মন বসলো না। জজটি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে 1 শখের যাত্রা খুললুম। তারপর পরমাই পুরুলে হেতা আড্ডা গেড়েছি। ছেলে পুলে হয়নি তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার, আর কোন আবাগার বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির নাকি ওয়ারিশ হবে, সেইটা আমার সইত না। এখন তোপা আছি, নিজের বিষয় নিজে আগলাই, গঙ্গায় হয় খাই আর বম বম করি। থাক, আমার কথা তো শুনলে, এখন তোমার কেচ্ছা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করিল, কারিয়া পীড়িতের পরিচয়ও দিল। যক্ষ বলিলেন, সব সেঙ্গাতেই একই হাল দেখছি। পুরানো কথা ভেবে মন খারাপ করলে ফল নাই। এখন একটু গান বাজনা করি এসো। পাখোয়াজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা, পেট চাপড়েই ঠেকা দি। ঠনঠন করছে। বাবা ছাতু কর, একটু এঁটেল মাটি চটকে এ মধ্যিখানে খাবড়ে দিত। ঠিক হয়েছে। চৌতাল বোঝ, 6 মাত্রা চাল আর তাল, 2 ফাঁক। বল শোন। দাদা দিন দিন তা কর্তা দে, গিন্নি ঘাদন কর্তাকে ধরে তারা করে কিটকিটে কথা কয়। তোর তো গিন্নি কর্তা গাধা রে।
ঘাড়ে ধরে ঘন ঘন ঘা কত ধুম ধুম দিতে থাকে। টুটি টিপে ঝুটি ধরে উল্টে পাল্টে ফেলে। গিন্নি ঘুকুটির ক্ষমতা কম নয়। ধাক্কা ধুক্কি দিয়ে ত্রুটি ধ্বনি করে না, নগণ্য নির্ধন কর্তা গাধা। ধায়ের উপর সম, দিনটা তেরে কেটে কদিখানে দে ধা। এই ধা ফসকালে সব মাটি। গলাটা দৌড়ে আসছে, খোট্টা ভূত, তার এক চিলিম সাজবে এটা। উদ্যোগী পুরুষের লক্ষ্মী লাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করিতে রাজি হইয়াছে, কিন্তু সে এখনো কথা বলে নাই, ঘুমটাও খোলে নাই। তবে ইশারায় সম্মতি জানিয়াছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ। সূর্যাস্ত হইবা মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মৃত্তিকা মাখিয়া স্নান করিল। গাবের আটা দিয়া পায়তা মাজিল, ফণিমনসার বুরুজ দিয়া চুল আঁচড়াইল, টিকিতে একটি পাকা তেলাকচু বাঁধিল। ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরিয়া ঘুরিয়া একরাশ ঘেটু ফল, বইচি, কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করিল। তারপর সন্ধ্যায় শেয়ালের ঐকতান আরম্ভ হইতেই সে ক্ষীরি বামুনির ভিটায় যাত্রা করিল। সেদিন শুক্লাপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়াই কচুপাতার আসনে ডাকিনীর সম্মুখে বসিয়া শিবু মন্ত্রপাঠের উদ্যোগ করিয়া উৎসুক চিত্তে বলিল, এইবার ঘোমটাটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটা সরাইল। শিবু চমকিত হইয়া সভায় বলিল, তুমি নেত্য? এলে কি করে? ওলা উঠায় নাকি? তাই চেহারাটা এমন ফসাপনা দেখাচ্ছে। পড়ে খেলে সোনার জলুস বাড়ি। ধাতটাও একটু নরম হয়েছে নাকি? শুভ কর্মে বাধা পড়িল। বাহিরে ও কিসের গলযোগ, যেন একপাল শকুনি গৃধিনী ঝুটোপুটি কারাকারি ছেড়াছেড়ি করিতেছে। সহসা উল্কার মতো ছুটিয়া আসিয়া পেতনি ও শাকচুন্নি উঠানের বেড়ায় আগর ঠেলিয়া ভীষণ চেঁচামেচি আরম্ভ করিল। তখন পেতনি বিড়বিড় করিয়া মন্ত্র পড়িয়া আগর বন্ধ করিয়া বলিল, কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হইল। একা নৃত্যকালীতেই রক্ষা নাই। তাহার উপর পূর্বতন 2 জন্মের আরো 2 পত্নী হাজির। শিবু হাতে পৈতা জড়াইয়া ইষ্টমন্ত্র জপিতে লাগিল। নৃত্যকালী রাগে ফুলিতে লাগিল। এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল, ধনী শুনছ কি বান মনে? ভাবছো বুঝি শ্যামের বাসি ডাকছে তোমার বাঁশ বনে? ওটা যে খ্যাকশিয়ালি, দিও না কুলে কালি। রাতে বিদেতে শ্যাল কুকুরে ছুঁচো পেঁচার ডাক শুনে। যক্ষ বেড়ার কাছে আসিয়া বলিলেন, ভায়া এখানে হচ্ছে কি? এত গোল কিসের? কাড়িয়া পিড়ে থাকিল, এ বরম পিটাস, আরে দরবাজা তো খোল। শিবুর সাড়া নাই। প্রচণ্ড ধাক্কা পড়িল, কিন্তু মন্ত্র বন্ধ আগর খুলিল না, বেড়াও ভাঙিল না। তখন কাড়িয়া পিরেত তার স্বরে উৎপাট মন্ত্র পড়িল, মর্য জুয়ান হইয়া
আউড়বে তোরা হইয়া, পর্বতরি হইয়া, চলে ইঞ্জিন হইয়া, পটে বয়লাট হইয়া, খবরদার যা হেজ। মর্মর শব্দ করিয়া ঘরের চাল, দেওয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উঠিয়া দূরে নিক্ষিপ্ত হইল। ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখিয়া যক্ষ বলিলেন, একই গিন্নি এখানে ব্রহ্মদত্তিটার সঙ্গে? ছি 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 ছি, লজ্জায় মাথা খেয়েছে। ডাকিনি ঘোমটা টানিয়া, এটা তুমি কি করছো? কাঠ হইয়া বসিয়া রইল। কাড়িয়া পিরেত বলিল, আরে মুংড়ি, তোর সোয়া নহিবা। তারপর যে ব্যাপার আরম্ভ হইল তাহা মনে করিলেও কলমে কালি শুকাইয়া যায়। শিবুর 3 জন্মের 3 স্ত্রী এবং নৃত্যকালীর 3 জন্মের 3 স্বামী। এই ডবল ত্রাহস্পর্শ যোগে ভূষণটির মাথে যুগপৎ জলস্তম্ভ, দাবানল ভূমিকম্প শুরু হইল। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল, বেতাল প্রভৃতি দেশী উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখিতে আসিল। স্পুক, স্পিক্সি, নোম, গবলিন প্রভৃতি গোপ কামানো বিলাতি ভূত বাঁশি বাজাইয়া নাচিতে লাগিল। জিন, জান, আফরিদ, মরিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপাদাপি আরম্ভ করল। চিং, চ্যাং, ফাচাং ইত্যাদি মাকুন্দে চিনে ভূত ডিগবাজি খাইতে লাগিল। রাম 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 রাম। জয় হারিচি চণ্ডী আজ্ঞা কর্মা। কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করিবে? আমার কম্য নয়। ভূত জাতি অত্যন্ত নাছরবান্দা, নাজ্যগণ্ডা, ছাড়িবে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব এসব তাহারা বিলক্ষণ বোঝে। অতএব স্বর্ণিবদ্ধ অনুরোধ করিতেছি, শ্রীযুক্ত শরৎ চাটুর্যে, চারুবারুজ্যে, নরেশ সেন এবং যতীন সিংহ মহাশয়গণ যুক্তি করিয়া একটা বিলি ব্যবস্থা করিয়া দিন, যাতে এই ভূতের সংসারটি ছাড়খাড়ি না যায় এবং কোনো রকমে নীতি বির্গহিত বিদঘুটে ব্যাপার না ঘটে। নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলিয়া গয়ায় পিণ্ড দিবার চেষ্টা দেখুন, যাহাতে বেচারা অতঃপর শান্তিতে থাকিতে পারে। তো বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানেই শেষ হচ্ছে। এই মজাদার গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের কোনো গল্পে। নমস্কার।